ভাই তুই জানিস আমি মাউশিয়াতকে পছন্দ করি, তবুও তুই ওর সাথে কেন ঘোরাঘুরি করছিস? ইভান অবাক হয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? ও আমার ক্লাসমেট, ওর বাসা আসার সময় পরে, তাই আমি ওকে নামিয়ে দিয়েছিলাম। আমি দেখেছি তোরা কিভাবে হাসাহাসি করছিলি। তুর্য ইমনকে থামিয়ে দিয়ে বলল, ইমন, তুই খুব সিরিয়াস হয়ে যাচ্ছিস। আমি চাই না তোরা দুই ভাই ওই মেয়েটার জন্য ঝগড়াঝাটি কর। কি আছে ওর মধ্যে? ইভান তুর্যের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, ঝগড়াঝাটি করার প্রশ্নই আসে না। মাউশিয়াত শুধুই আমার ক্লাসমেট, আমরা একসাথেই 2 ক্লাস শেষ করছি। এরপর স্কুলে কোনো পরিচিত বন্ধুই আমার সাথে ফার্মেসিতে ভর্তি হয়নি, তাই ওর সাথে আমার বেশি কথাবার্তা হয়। ইনফ্যাক্ট আমরা ভালো বন্ধু হয়েছি, কিন্তু এখানে পছন্দ করার কোনো প্রশ্নই আসে না। ইমন ইভানের কথা শুনে কিছুটা শান্ত হলো। তারপর মলিন মুখে বলল, ও তো এখন আমার সাথে কথা বলে না। ও তোর কথা প্রতিদিন জিজ্ঞেস করে, বাসায় আসার সময় পায় না, নয়তো তোর সাথে দেখা করতো। আচ্ছা, এ কথা তুই আমাকে কেন বলিসনি? ইমন, আমি ক্লাস শেষ করে এসেই টিউশন করতে যাই, আমার মনেই থাকে না এসব। আর আজকাল তো আমরা কেউ আড্ডা দেওয়ার সময় পাই না, এসব মনে করা বলার সময় কি এখন আমাদের আছে? এবার আরাফ বলল, তোরা প্রেম ভালোবাসা নিয়ে পড়ে আছিস, এখন এই সময়টা শুধু নিজেকে নিয়ে ভাবার সময়। ইমন হুট করে বলে উঠল, আজ যদি রুহানি বেঁচে থাকতো তাহলে তুই এ কথা বলতি না। ইমনের কথায় সবাই চুপ হয়ে গেল। আহনাফ চেঁচিয়ে বলল, ইমন, তুই দিন পাগল হয়ে যাচ্ছিস। আরাফ ঘর থেকে বেরিয়ে গেল। তখনই সে শতাব্দীর মুখোমুখি হলো। শতাব্দী তাকে দেখেই বলল, আরাফ, কি হয়েছে তোমার? কিচ্ছু না। শতাব্দী আরাফের পিছু পিছু এসে বলল, বলো কি হয়েছে? তাহমিদ শতাব্দীর হাত ধরতেই সে পেছনে ফিরে তাকালো। তাহমিদ তাকে ইশারায় চলে যেতে বলল। এরপর আহনাফ আর তাহমিদ অনেকক্ষণ আরাফের পাশে বসেছিল। নীরবতা ভেঙে তাহমিদ বলল, রুহানের মৃত্যুর অনেক বছর পার হয়ে গেছে, আমাদের বয়স তখন মাত্র 12-13 ছিল। তুই এখনো ওকে নিয়ে ভাবিস, ওর জন্য কষ্ট পাস? আরাফ কাঁপা কণ্ঠে বলল, সেদিন আমার জন্যই ওর সাথে এত বড় দুর্ঘটনা ঘটেছিল। আহনাফ বলল, এখানে তোর দোষ নেই। আমারই দোষ ছিল। অরুণিকাকে দেখলেই আমার রুহানির কথা মনে পড়ে। ওর বয়স তখন 10 কি 11 ছিল। ওর মুখটা আমাদের অরুণিকার মতোই মায়াবী ছিল। স্কুল ছুটির পর ওর সাথেই খেলতাম। ও আমাকে দেখে লজ্জায় নুয়ে পড়তো। এটা ভালোবাসা ছিল না, এটা ভালো লাগা ছিল। আমার পক্ষ থেকেও তাই ছিল। সব মেয়েদের ভিড়ে ওকেই আমার চোখে পড়তো। তারপর বন্ধুত্ব। ওই আমার প্রথম মেয়ে বান্ধবী। আমরা একসাথে খেলতাম, বাসায় ফিরতাম। আমি অবচেতন মনে ওকেই ভালোবাসার জায়গা দিয়ে ফেলেছিলাম। কিন্তু সেদিন সন্ধ্যায় যা হয়েছিল তা আমি কখনোই ভুলবো না। আরাফ চোখ বন্ধ করতেই তার সেই অতীতটা মনে পড়ে গেল। কিন্তু আরাফ সেই ঘটনার মনে করতে চাইছে না। সে বসা থেকে দাঁড়িয়ে গেল। বাসায় এসে আবারও পড়তে বসে গেল। ইমন আরাফের কাছে ক্ষমা চাইল। আরাফ মলিন হেসে বলল, রুহানি আর মাউশিয়াত সম্পূর্ণ আলাদা। মাউশিয়াত তোর ভালো লাগার মানুষ, আর আমি রুহানির অপরাধী। গোসল সেরে বাথরুম থেকে বের হয়ে মাথা মুছছিল আহনাফ। অরুণিকা তাকে দেখে চোখে হাত দিয়ে হাসতে লাগলো। আহনাফ তার দিকে তাকিয়ে বলল, এভাবে কিলকিল করছো কেন? তুমি জামা পরনি কেন? তোমার তো একদমই লজ্জা নেই। আহনাফ ধমক দিয়ে বলল, এই চুপাকে মেয়ে, তুমি আমায় জ্ঞান দিচ্ছ? সরো এখান থেকে। আহনাফ মুখে প্রকাশ না করলেও অরুণিকার কথায় সে লজ্জা পেয়েছে। এখন থেকে তাকে বিষয়টা খেয়াল রাখতে হবে। যদিও এটা পুরুষদের জন্য স্বাভাবিক বিষয়, তবে অরুণিকা যেহেতু এটাকে অস্বাভাবিক ভাবছে, আর সেই ভাবনাটা মিথ্যা প্রমাণ না করাই ভালো। এভাবেই সে তো নিজেকে আলাদা করতে শিখবে, আর বুঝতে শিখবে কোনটা দৃষ্টিকটু আর কোনটা ভালো। আহনাফ যদি তাকে বোঝায় এটা পুরুষদের স্বাভাবিক অভ্যাস, এতে কোনো সমস্যা হয় না, তখন অন্য পুরুষের অস্বাভাবিক কথাগুলোও অরুণিকার কাছে স্বাভাবিক লাগবে। আহনাফ কাপড় পরে অরুণিকার নাক টেনে ধরে বলল, আমি তোমাকে দেখিনি, আমি তো জানি না তুমি এখানে বসে আছো। কেন? তোমার চোখ কোথায় থাকে? আমার সাথেই থাকে। আমার তো মনে হয় পকেটে থাকে। এই চুপাকে মেয়ে, তোমাকে কিছু পাকা পাকা কথা কে শিখিয়েছে? আমার কত বন্ধু আছে, তুমি হিসেবও করতে পারবে না, তারা শিখিয়েছে। আচ্ছা, তুমি এত বন্ধু দিয়ে কি করবে? খেলবো। বেশি বন্ধু হলে অনেক মজা করা যায়। যাও এখন, ইচ্ছে পাকা। আমি ইস্ত্রে পাকা না, তুমি ইস্ত্রে পাকা। ইচ্ছে পাকা অর্থ জানো? হ্যাঁ জানি। কি দেখি বলো তো। যে পাকা পাকা কথা বলে। কে বলেছে তোমাকে? অরুণিকা হেসে বলল, রকস্টার বলেছে।
ওই বদমাস ছেলেই তোমাকে এসব পথে শিখিয়েছে, তাই না? রকস্টার না, তুমি বদমাস। তুমি ইচড়ে পাকা। তুমি ফোনাপুর সাথে সারাদিন পাকা পাকা কথা বলো। আহানাফ চোখ বড় বড় করে অরুণিকার দিকে তাকালো, তারপর অরুণিকাকে ঝাঁকিয়ে বলল, এই মেয়ে, কি বলো এসব? ফোনাবো কি আবার? ওই যে যার সাথে ফোনে কথা বলো, ওই যে মাঝে মাঝে বাসায় এসে ভ্যা ভ্যা করে কান্না করে, ওই মেয়েটা। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, আমি ওর সাথে পাকা পাকা কথা বলি? এই কথা তোমায় কে বলেছে? অরুণিকা বুক পাকিয়ে বলল, বলবো না। না বলে চটকানি দেব। রকস্টার আর ইমন বলেছে। আহনাফ বিড়বিড় করে বলল, এই দুইটার তার কোনো কাজ নেই, সারাদিন আমার পেছনে লেগে থাকবে। এদিকে মাউসিয়াত সন্ধ্যায় ফোনে ইভানের ছবি দেখছে। ছবি দেখে সে আনমনে হাসছে। স্কুলের চেয়ে এখন কলেজে উঠেই যেন সে ইভানের অনেকটা কাছাকাছি চলে এসেছে। ইভানও এখন তাকে অনেক সময় দেয়, তবে সে জানে না এই অনুভূতির নাম কি। তার ইভানকে নিয়ে ভাবতে ভালো লাগে, আর তার সাথে যতই সময় কাটায় মনে হয় কম হয়েছে। এই অনুভূতির কোনো নাম না থাকুক, তবুও সে ইভানকে এইভাবেই অনুভব করতে চায়। এদিকে রাতে ভাত খাওয়ার সময় অরুণিকা মুখে হাত দিয়ে বসে রইল। কোনোভাবেই সে ভাত খাবে না। তার চোখে দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার কান্না করার কারণটাও কেউ বুঝতে পারছে না। আরাফ তার কাছে এসে মুখ থেকে হাত সরিয়ে দিয়ে বলল, অরু, বলো আমাকে, কি হয়েছে তোমার? অরুণিকা ফুপিয়ে কেঁদে উঠল। ইভান বলল, ড্রামা কুইন, ওর কিছুই হয়নি, নাটক করতেই ওর বেশি ভালো লাগে। তাহমিদ বিরক্ত হয়ে বলল, খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, অরুণিকা চুপচাপ খেয়ে নাও। তোর সব ভ্রুকুঞ্জকে বলল, ভাই তোরা এত অদ্ভুত কেন? ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আহনাফ বাটির ঢাকনা উল্টে দুর্যোগকে বলল, সবজি দেখে গেছে, তাকে মাছ আর সবজি দিয়ে আজ খেতে হবে। অরুণিকা ফুপিয়ে কেঁদে মাথা নাড়ালো। আরাফ বলল, বলো অরু। অরুণিকা দাঁত দেখিয়ে বলল, দাঁতে ব্যথা করছে। আরাফ অরুণিকার দাঁত দেখে বলল, আরে দাঁত পড়বে, এখানে কান্না করার কি আছে? ইমন খাওয়া ছেড়ে উঠে বলল, আমি ওর দাঁত ফেলবো। অরুণিকা দৌড়ে উঠে গেল। ইমন বলল, বাচ্চা, তুমি ইমনের হাত থেকে পালাতে পারবে না। ফুটবলের মতো জোরে একটা কিক দিব আঙ্গুল দিয়ে। তোমার দাঁত হবে বল, আমার আঙ্গুলগুলো হবে পা। দেব একটা কিক, অমনি টপ করে নিচে পড়ে যাবে। ইভান ইমনের কান টেনে দিয়ে বলল, তোর দাঁত ফেলার ব্যাখ্যা শুনে ও আর এই জন্মে তোর কাছে দাঁত ফেলবে না। দেখা যাক। অরুণিকা দৌড়ে আরাফের পেছনে নিজেকে আড়াল করে বলল, আমি দাঁত ফেলবো না, ওটা আমার দাঁত, ও কেন ফেলবে? ইভান বলল, ওর সাহস নেই তোমার দাঁত ফেলার। কথাটি বলেই অরুণিকার কাছে এসে বলল, ডাক্তার একটা ওষুধ দেবে, ওটা খেলে দাঁত আবার শক্ত হয়ে যাবে। অরুণিকা ইভানের দিকে তাকিয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি, দেখি তো কেমন হয়েছে। আরাফ বলল, হ্যাঁ অরু, দেখাও তো একটু। অরুণিকা হাঁ করতে ইভান এক টান দিয়ে দাঁতটা ফেলে দিল। ব্যাস, অরুণিকা তার সব শক্তি দিয়ে ইভানকে ইচ্ছা মতো ঘুষি মারল, আর আরাফকে খামচি দিল। তুর্য সেই সুযোগে অরুণিকার মুখ পরিষ্কার করিয়ে দিল। আহনাফ তা দেখে বলল, এই ব্যাটা সবসময় কোনো কাজ না করে ওর প্রিয় হয়েছে। পড়াবি ইভান, খাওয়াবি তাহমিদ, আর বাকি কাজ করবে আরাফ আর তার প্রিয় রকস্টার। তুর্য কলার নাচিয়ে বলল, কেন, তোমার সমস্যা কোথায়? তোমার তো ফোন আপও আছে, তাই না টুইঙ্কেল? অরুণিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। আহনাফ চোখ ছোট করে তুর্যের দিকে তাকিয়ে রইল। তুর্যের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে অরুণিকা। তুর্য চুপচাপ মেঝেতে হাঁটু কেটে বসে আছে। বাকিরা একবার অরুণিকাকে দেখছে, আর একবার তুর্যকে। তুর্যের গিটার নিয়ে খেলতে গিয়ে অরুণিকা গিটারের সব তার ছেড়ে ফেলেছে। তাই তুর্য তাকে অনেক বকা দিয়েছে। এর আগে অরুণিকা কখনো তুর্যের বকা খায়নি, আর তুর্য তার টুইঙ্কেলকে ধমক দিয়ে কিছুই বলেনি। তাই অরুণিকা তুর্যের সাথে অভিমান করে বসে আছে, কিন্তু তুর্য তার অভিমান ভাঙাতে যায়নি। অরুণিকা আরাফের কাছে গিয়ে বলল, আরাফ, আমি রকস্টার সাথে কথা বলবো না, ও আমাকে বকা দিয়েছে। আরাফ বলল, তোমাকে বারণ করার পরও তুমি গিটার নিয়ে কেন খেলছিলে? অরুণিকা চুপ করে রইল। এবার ইভান বলল, এই মেয়ে কি এক মিনিটও শান্ত হয়ে বসে থাকে? সারাদিন এটা ওটা নিয়ে গতগতি করবে। ব্যাস, এখন সবগুলো তারই ছিঁড়ে ফেলেছে। এই মেয়ে কি জানে ও শুধু তুর্যের স্বপ্ন নষ্ট করেনি, নিজের ভবিষ্যতও শেষ করে দিয়েছে।
তুর্য যা টাকা পায় সব ওর পিছনেই খরচ করে। আহনাফ চিৎকার দিয়ে বলে উঠল। চুপ, একদম চুপ। আহনাফের চিৎকারে ইভান চুপ হয়ে গেল। বাকিরা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আহনাফ বলল, খোঁচা দিচ্ছিস? এই কথা বারবার বলার কোনো প্রয়োজন আছে? ওর খরচ তুর্য দিচ্ছে, এটা বলে কি বোঝাতে চাইছিস? ইভান শান্ত কণ্ঠে বলল, আমি এমন কিছু বোঝাতে চাইনি। গিটারের তার আবার লাগানো যাবে, আমি নয় লাগিয়ে দেব। তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, গিটারটা নিয়ে বাইরে চলে গেল। অরুণিকা আরাফের কাছে এসে দাঁড়িয়ে রইল। আরাফ অরুণিকার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে বলল, ওরু কিচ্ছু হবে না। অরুণিকা ফুপিয়ে কেঁদে উঠল। আহনাফ অরুণিকার হাত ধরে তাকে বাইরে নিয়ে গেল। সেদিনই তুর্য আবারও গিটারের তার লাগিয়ে নিল, কিন্তু বাসায় আসার পর সে অরুণিকার দিকে একবারও তাকালো না। অরুণিকাও তুর্যের কাছে যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর পর তুর্যের দিকে তাকাচ্ছে। পরের দিন সকালে অরুণিকা স্কুলের জামা পরে গেটের বাইরে দাঁড়িয়ে রইল। আরাফ তৈরি হয়ে এলেই তারা বের হবে। তখন তুর্য গিটার কাঁধে নিয়ে বাসা থেকে বের হতেই অরুণিকার মুখোমুখি হলো। অরুণিকা তুর্যকে দেখে এক পেশে সরে দাঁড়ালো। তুর্য কোনো কথা না বলে চলে গেল। যতক্ষণ তুর্যকে দেখা যাচ্ছিল অরুণিকা ততক্ষণেই সেদিকে তাকিয়েছিল, কিন্তু তুর্য একবারও পেছনে ফিরে তাকালো না। স্কুলে যাওয়ার সময় রিক্সায় বসে অরুণিকা আরাফকে বলল, আরাফ, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ করো। আমাদের বাবা মা কোথায়? আরাফ একবার অরুণিকার দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে সামনে তাকিয়ে বলল, আমাদের বাবা মা নেই, সবার তো বাবা মা আছে। কিন্তু তোমার জন্য আমরা আছি। কিন্তু রকস্টার আমাকে ভালোবাসে না। আমি তো ভালোবাসি। ইভানও আমাকে ভালোবাসে না, সবাই আমাকে বকা দেয়, তুমিও বকা দাও। বাবা মা থাকলে বকতো না। কে বলেছে বকতো না? আমার বন্ধুদের তো বকে না। বকে, সবাইকেই বকে। আরাফ অরুণিকার হাত ধরে বলল, যখন ইমন ছোট ছিল তখন সন্ধ্যায় দেরিতে বাসায় ফিরলে মা কান টেনে দিত, এখন সেই কান ইভান টেনে দেয়। যখন সূর্য ভাত খেতে চাইতো না, মা এক ধমক দিয়ে তাকে ভাত খাওয়ানোর জন্য ডাইনিংয়ে বসাতো, আর এখন তাহমিদ অরুকে ধমক দিয়ে খেতে বসায়। আহনাফ একটুও পড়তে চাইতো না, মা বকা দিয়ে পড়তে বসাতো, আর এখন ইভান তোমাকে আর তুর্যকে বকা দিয়ে পড়তে বসায়। মা নেই তো কি হয়েছে? ইভান আর তাহমিদ আছে, আহনাফ আছে, ইমন, তুর্য আর আমি আছি, আর আমাদের সাথে অরুণিকা আছে। আমরা সবাই একজন আরেকজনের জন্য আছি। বাবা মা কি আর কখনো আসবে না? না, ওরা চলে গেছে। আমাদের বলে গেছে একসাথে থাকার জন্য। সবার বাবা মা থাকে না অরু, কিন্তু কেউ না কেউ থাকেই। সৃষ্টিকর্তা কোনো না কোনো আপনজন তার কাছে নিয়ে আসে, হয়তো কোনো নামের সম্পর্ক, হয়তো বা আত্মার। আমি তোমার কথা বুঝতে পারছি না। আরাফ হেসে অরুণিকাকে বলল, বাসায় গিয়ে তোমার রকস্টারকে সরি বলবে, ঠিক আছে? তখন সব ঠিক হয়ে যাবে। অরুণিকা স্কুল থেকে ফেরার পর খাতা কলম নিয়ে বসে পড়ল। ইভান তা দেখেই বলল, আজ নিজে থেকেই পড়তে বসেছ? বাহ, গুড গার্ল। অরুণিকা ইশারায় ইভানকে চুপ থাকতে বলল। এরপর তুর্য বাসায় আসার পর অরুণিকা তার সামনে এসে দাঁড়ালো। তুর্য অরুণিকার দিকে তাকিয়ে রইল। অরুণিকা একটা চিরকুট এগিয়ে দিল। তুর্য অরুণিকার সামনে হাঁটু কেটে বসে চিরকুটটি নিল। অরুণিকা তার দুই কান ধরে দাঁড়িয়ে রইল। তুর্য অরুণিকার দিকে অবাক হয়ে তাকাতে তাকাতেই চিরকুটটি খুলল। চিরকুটে কাঁচা হাতে ইংরেজি অক্ষরে লেখা সরি, পাশে কাঁচা হাতে আঁকা ফুল আর হাসির চিহ্ন। তুর্য চিরকুটটি দেখে চোখ বন্ধ করলো। অরুণিকা বলল, সরি রকস্টার, আমি আর তোমার গিটার ধরবো না। তুর্য চোখ খুলে অরুণিকার হাত দুটি তার হাতের মুঠোয় আবদ্ধ করে বলল, সরি টুইঙ্কেল, আমার অনেক রাগ উঠে গিয়েছিল, তাই বকা দিয়ে ফেলেছি। পরে অনেক কষ্ট লাগছিল, কিন্তু কিভাবে তোমার অভিমান ভাঙাবো বুঝতেই পারছিলাম না। তুমি কি এখনো রাগ করে আছো আমার সাথে? না, আমি কেন রাগ করব বলো? রকস্টার, তুমি কি রাগ করেছো আমার সাথে? না, একদমই না। আই লাভ ইউ মাই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। অরুণিকা তুর্যকে জাপটে জড়িয়ে ধরল। তুর্য অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিল। শেষমেশ একদিন পর তাদের মান অভিমান ভাঙল। বাকি পাঁচজন তাদের দিকে তাকিয়ে রইল। এরপর তুর্য ইভানের সামনে দাঁড়িয়ে বলল, তোরা পাঁচজন আমার ছোটবেলার বন্ধু। আমি আমার পরিবার হারানোর আগে থেকে তোদের পেয়েছি, তোরা এখনও আছিস। তোরা সবাই আমার অনুপ্রেরণা। কিন্তু বাবা মাকে হারানোর পর টুইঙ্কেলকে পেয়েছি। হয়তো আল্লাহকে দিয়ে আমার কষ্টটা হালকা কমিয়ে দিয়েছিল। এর আগে টুইঙ্কেল আমার জন্য কিছুই ছিল না। তাই এই কথা কেউ বলিস না যে আমি টুইঙ্কেলের পড়াশোনার খরচ চালাচ্ছি।
আমার স্বপ্নের একটা অংশ আমার টুইঙ্কেল। আমরা সবাই এক। ওর খরচ আমি দেই, আরাপ দিক, একই কথা। আমি ওর আপন ভাই না, আমি নিজে ওকে কখনো আমার বোন বলবো না, কিন্তু আমার কাছে রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আত্মার সম্পর্ক। টুইঙ্কেলের সাথে আমার একটাই সম্পর্ক, আর সেটা হলো আত্মার। আমি 1000 বার বলবো আমি ওর ভাই না, আমি চাই না ওর ভাই হতে, কিন্তু একটা ভাই যেই দায়িত্ব নিতে পারে না তার সব দায়িত্ব আমি নিব। আরাফ তুর্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। আহনাফের চোখ ছলছল করছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বাসা থেকে বেরিয়ে গেল। তাহমিদ আর ইমনের ঠোঁটে প্রশান্তির হাসি। ইভান মাথা নিচু করে বলল, অরুণিকা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি কাউকে বলবো না। রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে ফেলে। মাও আমাকে ইমনকে কত কিছু বলতো। এবার ইমন বলল, জানি ভাই, তুই কাকে কতটা ভালোবাসিস। তোর আর আহনাফের সমস্যা এক জায়গায়, ভালোবাসাটা প্রকাশ করতে পারিস না, আর হুটহাট রেগে যাস। ইভান অরুণিকার দিকে তাকালো। অরুণিকা তার ড্রয়িং খাতা উল্টে পাল্টে দেখছে। ইভান তার পাশে এসে বসে বলল, পড়বে না? অরুণিকা আরাফের দিকে তাকিয়ে বলল, আজ না পড়ি। ইভান হেসে বলল, আচ্ছা, কাল তো ছুটি, এখন খেলো। আহনাফ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। যদি চোখের পানি ফেলতে ফেলতে চোখ ফুলিয়ে ফেলছে। বাকিরা অবাক হয়ে তামাশা দেখছে। তাদের সাথে বসে অরুণিকাও সেই তামাশা দেখায় সঙ্গ দিচ্ছে। আহনাফ জ্যোতিকে বলল, দাঁড়াও প্লিজ, এভাবে আমার পায়ের সামনে বসে থেকো না। জ্যোতি ফপিয়ে ফপিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না? তোমার মতো ন্যাকা বকা মেয়ের সাথে আমি সম্পর্কে জড়াতে ইচ্ছুক নই। আমি ন্যাকা বোকা? আহনাফ বিরক্ত হয়ে বলল, এটা কেমন অভ্যাস? কিছু হলেই পায়ে ধরে ফেলা। তোমার কি কোনো ব্যক্তিত্ব নেই? এতগুলো ছেলের সামনে তোমার এসব পাগলামো বন্ধ হচ্ছে না? তুর্য বলল, ভাই, মেয়েটা তোকে ভালোবাসে, সম্পর্কে গেলে সমস্যা কোথায়? আহনাফ চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকালো। এবার ইমন বলল, মেনেই নে ভাই, কত মাস ধরে তোর পেছনে পড়ে আছে। তাহমিদ বলল, হয়তো জ্যোতি তোকে সত্যিই ভালোবাসে। আহনাফ চেঁচিয়ে বলল, ভালোবাসে না, পাগল হয়ে গেছে, আর আমি ওর পাগলামোগুলো নিতে পারছি না। আহনাফ ধাক্কা দিয়ে জ্যোতিকে ঘর থেকে বের করে দিল। ইভান বলল, আমি বুঝি না এই মেয়েগুলোর সমস্যা কি। ইমন বলল, তুই বুঝবি না ভাই, এগুলোকে ভালোবাসা বলে। জ্যোতি আহনাফকে অনেক ভালোবাসে, আমি ওর অনুভূতিটাকে বুঝতে পারছি। এবার আরাফ বলল, জ্যোতি একা ভালোবাসলে কি হবে? আহনাফ ওকে ভালোবাসে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, তোদের জোড়াজুড়িতে আহনাফ ওর সাথে বন্ধুত্ব করেছে। আর তোরা জ্যোতির সামনে আহনাফের বিরুদ্ধে কেন ছিলি? এখন মেয়েটা আরো সাহস পেয়ে যাবে। ইভান বলল, ভাই, এই মেয়ের যন্ত্রণাগুলো আর নিতে পারছি না। আনহাব, তুই বরং একবার সম্পর্কটা শুরু করে দেখ, ভালো না লাগলে বের হয়ে আসবি। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, শুধু বন্ধুত্ব করেছে, তাতে দিনে 100 বার ফোন দিয়ে আমার মাথাটা নষ্ট করে ফেলে। যখন তখন ভিডিও কল দেয়। এখন এই চাচা চাচি মহল্লার অনেকেই ধরে নিয়েছে আমার গার্লফ্রেন্ড। সম্পর্কে গেলে সবাই ভাববে একবার বিয়ে করে ফেলেছে। পুরো রাত ইমন আর তুর্যের অদ্ভুত সব ভালোবাসার যুক্তি, তাহমিদ আর ইভানেরও সেই যুক্তিকে সমর্থন করা আহনাফকে জ্যোতির সাথে সম্পর্কে যাওয়ার ব্যাপারে এক প্রকার বাধ্য করে দিয়েছে। শেষ রাতে সবাই যার যার যুক্তি দেখিয়ে ঘুমাতে গেল। আহনাফ চুপচাপ উঠে একপাশে দাঁড়ালো। আরাফ তার কাঁধে হাত রেখে বলল, মাঝে মাঝে আমাদের মন যা চায় পরিস্থিতি তার অনুকূলে থাকে না। আমি জানি তুই কি চাস। আহনাফ আরাফের হাত সরিয়ে দিয়ে বলল, না আরাফ, আমি ওসব চিন্তাও করি না, সম্ভব না ওটা। দেখেছিস, তুই বুঝেছিস আমি কি বোঝাতে চেয়েছি? কারণ আমি যা ভাবছিলাম সেটাই তুই চাস। আহনাফ আরাফের দিকে তাকালো। আরাফ বলল, অন্যের দেখানো স্বপ্ন আর নিজের দেখা স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য। আহনাফ অরুণিকার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে অন্যের দেখানো স্বপ্নগুলো নিজের স্বপ্ন হয়ে যায়, তখন আর নিজ থেকে স্বপ্ন দেখতে ইচ্ছে করে না। পরের দিন আহনাফ জ্যোতিকে হ্যাঁ বলে দেয়। জ্যোতি আহনাফের সম্মতি পেয়ে অনেক খুশি হয়। সে এর পরের দিন নিজের হাতে নাস্তা বানিয়ে আহনাফের বাসায় চলে এলো। সবাইকে নিজ হাতে খাইয়ে দিল। ইভান, তাহমিদ আর আরাফ জ্যোতির পাগলামো দেখে একপাশে সরে বসলো। এদিকে অরুণিকা আহনাফের কাছে এসে বলল, আহনাফ, ফোন আপু কি এখন থেকে আমাদের সাথেই থাকবে? জ্যোতি আহনাফের বাহু নিজের হাতের সাথে জড়িয়ে নিয়ে বলল, না বাবু, এখন না, তবে খুব শীঘ্রই। আহনাফ হাত ছাড়িয়ে নিয়ে বলল, যেখানে সেখানে গায়ে পড়া উচিত না, এগুলো সুন্দর দেখায় না। যেখানে সেখানে কোথায়, আমরা তো এখন তোমার বাসায়।
আহনাফ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আরাফও মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। আহনাফ কতটা চাপা স্বভাবের আর বাস্তবতা মেনে নেওয়ার জন্য সে নিজের অনুভূতি আর ইচ্ছেগুলোকে কিভাবে ত্যাগ করতে পারে তা আজ আরাফ আরও স্পষ্টভাবে বুঝেছে। আরাফ মনে মনে বলে, এখন কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি চাই ভবিষ্যতে সুখটা যাতে আনাফের নামেই থাকুক। এদিকে ভালোবাসার ঢেউ একপাশে আছড়ে পড়তে না পড়তে অন্য পাশেরও এসে স্পর্শ দিয়ে গেল। ইমনের হাস্যকর কথাবার্তা, বড়দের শ্রদ্ধা করা, সবাইকে বিনা বাক্যে সাহায্য করা সায়ন্তনীর মনে দাগ কেটে দিয়েছে। সে হয়তো ইমনকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু ইমনের মনে মাউসিয়াতের বসবাস, আর মাউসিয়াত ডুবে আছে ইভানের ভাবনায়। তাদের অনুভূতির চতুষ্কোণ একই শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে, আর এমন অনুভূতির জন্ম দেওয়া একটা সম্পর্কের জন্য ক্ষতিকর। শেক্সপিয়ার বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। এই কথাটিকে সত্য প্রমাণ করে দিয়েছে মাউসিয়া তার সায়ন্তনী। সায়ন্তনী তার ভালো লাগার কথা ইমনকে জানানোর সাহস পাচ্ছে না, কিন্তু মাউসিয়াত মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যা হওয়ার হোক, সে তার ভালো লাগার কথা ইভানকে জানাবে। আজ কলেজের শেষ ক্লাসে মাউসিয়াত ইভানের সামনে এসে দাঁড়ালো, ভাবলো আজই সব জানিয়ে দেবে। তখনই ইভান মুচকি হেসে তাকে বলল, চলো তোমাকে আজ বাসায় নিয়ে যাই। মাউসিয়াত খুশি হয়ে বলল, আজ তুমি তোমার বাসায় নিয়ন্ত্রণ করছো? হ্যাঁ, এমন তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। শুধু এই জন্য? আরও তো দেখা করতে চেয়েছে, কিন্তু একবারও যোগাযোগ করেনি। আরে ও তো উল্টো তোমার উপর অভিমান করে বসে আছে। কেন? আমি কি করেছি? এই যে তুমি ওর সাথে যোগাযোগ করনি। মাউসিয়াত হেসে বলল, অভিমানী খেলোয়াড়, আমি তো কারোর সাথেই রাখি না যোগাযোগ। তারপর মাউসিয়াত লাজুক হেসে বলল, শুধু তোমার সাথেই আমার সব যোগাযোগ। ইভান কথাটি শুনে ভ্রু কুঁচকে তাকালো। এদিকে বাসায় ঢুকে ইমন মাউসিয়াতকে অরুণিকার সাথে খেলতে দেখে অবাক। মাউসিয়াত ইমনকে দেখে বলল, কেমন আছো ইমন? ইমন মাউসিয়াতের সামনে এসে বসল, আর মাউসিয়াতের গালে হাত রেখে বলল, তুমি নাকি আমার সাথে অভিমান করেছো? ইমন আর চোখে ইভানের দিকে তাকালো, তারপর বলল, তুমি তো একবারও আসোনি এইদিকে, আমি কি তোমার বাসায় যেতে পারবো বলো? তখন আঙ্কেল আন্টি কি না কি ভেবে বসে থাকবে। মাউসিয়াত হেসে বলল, আমার মা অনেক মিশুক মানুষ, আর বাসায় কে আসে না আসে এসব দেখার মতো সময় বাবার নেই। ভাবছি তোমাদের সবাইকে একদিন বাসায় দাওয়াত করব, মা ইভানকেও দেখতে চায়। কথাটি বলেই মাউসিয়াত ইভানের দিকে তাকালো। ইমন গলা খাকারি দিয়ে বলল, বাকিদের দেখতে চায় না? মাউসিয়াত মাথা নেড়ে বলল, আরে না, আমি তো ইভানের কথাই মাকে বলেছি, ও তো এখন আমার সাথে একই কলেজে পড়ছে। তখনই তাহমিদ খাবার সাজিয়ে বলল, ইমন তুই ফ্রেশ হয়ে আয়, সবাই খেতে বসো। মাউসিয়া তুমি আসো, ব্যাচেলর সংসারের রাঁধুনির রান্না খেয়ে দেখো। তুর্য শতাব্দীকেও ডেকে নিয়ে এসেছিল। শতাব্দী মাউসিয়াতকে বলল, মিষ্টি মশাই মিষ্টি ছাড়া খাবারে ভীষণ ঝালও দেয়, একেবারে মুখ জ্বালিয়ে দেবে। অরুণিকা বলল, সত্যু আপু, তাহমিদ তো ইচ্ছে করে মরিচ দিয়ে দিয়েছিল। তাহমিদ অরুণিকার মুখ চেপে ধরে বলল, অরুণিকা বেশি কথা বলছো তুমি। মাউসিয়াত অরুণিকাকে তার কাছে টেনে এনে বলল, আমাকে কানে কানে বলো। অরুণিকা উঠে জোরে জোরেই বলল, সত্যু আপু ওই দিন স্কুল থেকে ফেরার সময় তার বন্ধুর সাথে হাসছিল তাই। শতাব্দী অবাক হয়ে তাহমিদের দিকে তাকালো। তাহমিদ আমতা আমতা করে বলল, মোটেও না। ইমন বলল, আমি বলছি। তাহমিদ চোখ গরম করে ইমনের দিকে তাকালো। ইমন সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, শতাব্দী, তুমি তোমার ছেলে বন্ধুর সাথে হাসছিলে, এই জন্য সে মরিচের শাস্তি পাওনি। শাস্তি পেয়েছ তাহমিদকে দেখেও না দেখার বান করে চলে এসেছিলে তাই। শতাব্দী গোমরা মুখে তাহমিদকে বলল, আমি মায়ের দিব্যি করে বলছি, আমি তোমাকে দেখিনি, হয়তো তোমার মনে হয়েছিল। তাহমিদ খাবারের বাটি নিয়ে উঠে একপাশে গিয়ে দাঁড়ালো। শতাব্দী মনে মনে বলল, মিষ্টি মশাই তুমি বিনা অপরাধে আমাকে শাস্তি দিয়েছো, দাঁড়াও আমিও তোমাকে ঝাল খাইয়ে ছাড়বো। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষে শতাব্দী আর মাউসিয়াত বসে অনেক গল্প করলো, আর তাদের গল্প শুনতে লাগলো অরুণিকা। বিকেলে মাউসিয়াত নিজেই সবার জন্য চা বানালো। চায়ের কাপ সবার হাতে দেওয়ার পর মাউসিয়াত ইভানের পাশে বসে ফিসফিস করে বলল, তোমার জন্য আলাদাভাবে বানিয়েছি। ইভান ভ্রুকুচকে বলল, চা আবার আলাদা হয় কিভাবে? তুমি বুঝবে না।
মাউসিয়াত মনে মনে হাসলো, বলল, প্রেম দিয়েছি, প্রেম, বোকা ছেলে। এদিকে ইমন ইভান আর মাউসিয়াতের দিকে তাকিয়ে রইল। ইমনের চোখ অনুসরণ করলো আরাফ আর তাহমিদ। এরপর মাউসিয়াত সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ইভানের হাত ধরে বলল, চলো, আমাকে বাসায় নামিয়ে দেবে। ইমন বলে উঠল, আমি নামিয়ে দিয়ে আসি, চলো। সেই সুযোগে তোমার বাসাটাও ছেড়ে নিতে পারবো। মাউসিয়াত ইভানের দিকে তাকিয়ে রইল। সে চাইছে ইভান বলুক, সে নিজেই যাবে, কিন্তু ইভান বলল, ইমন নামিয়ে দিয়ে আসুক। মাউসিয়াত বলল, না না, ও তো মাত্র বাসায় এসেছে, এখন একটু বিশ্রাম নিক। ইমন মাউসিয়াতের হাত ধরে তাকে টেনে বাইরে নিয়ে বলল, আমি একদম প্রস্তুত। মাউসিয়াত ইভানের দিকে এক নজর তাকিয়ে ইমনের সাথে বেরিয়ে পড়ল। পুরো রাস্তা ইমন মাউসিয়াতের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে গেছে, কিন্তু মাউসিয়াত তেমন কোনো জবাব দেয়নি। ইমন বরাবরই দমে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই অন্য বিষয়ে কথা বলে মাউসিয়াতের হাসি দেখার অপেক্ষা করতে লাগলো। কিন্তু মাউসিয়াতের দৃষ্টি রাস্তার চলন্ত গাড়িগুলোর দিকেই আটকে রয়েছে। ইমন তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, তোমার হাসিটা অসম্ভব সুন্দর। আজ আমি সেই হাসি দেখার কত চেষ্টা করেছি, কিন্তু পুরো রাস্তায় তুমি অন্যমনস্ক হয়ে বসেছিলে কেন মাউসিয়াত? মাউসিয়াত ভ্রুকুঁচকে বলল, কোথায়? আমি তো তোমার সব কথাই শুনছি। তাহলে উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর দাও। মাউসিয়াত কপাল ভাঁজ করে বলল, প্রশ্ন? কিছুক্ষণ আগেই করলাম, তুমি কি রাজি আছো? মাউসিয়াত কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ হ্যাঁ, রাজি আছি। যদিও সে কিছুই শোনেনি, কিন্তু সে ইমনকে তা বুঝতে না দেওয়ার জন্য মিথ্যে বলল। ইমন মাউসিয়াতের উত্তর শুনে হাসল আর বলল, তাহলে আগামী শুক্রবার দেখা হবে। মাউসিয়াত মাথা নেড়ে বাসায় ঢুকে পড়ল। আর ইমন মাউসিয়াতের কাছ থেকে বিদায় নেওয়ার পরও এখনও সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। সে মাউসিয়াতের ঘরে বারান্দার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এখন কি মাউসিয়াত বের হয়ে দেখবে সে দাঁড়িয়ে আছে কিনা। প্রায় 10 মিনিট হয়ে গেল, মাউসিয়াত আর বারান্দায় আসেনি। ইমনও দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটতে লাগলো। একপাক্ষিক ভালোবাসাগুলো অনেক যন্ত্রণাদায়ক। এই ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা একটা মানুষকে তার নিজস্ব স্বকীয়তা থেকে দূরে ঠেলে দেয়। সেদিনের পর থেকেই ইমন কেমন যেন চুপচাপ হয়ে যায়। রাত দিন তার চোখে মাউসিয়াত আর ইভানের একে অপরের দিকে তাকিয়ে থাকাটা ভাসতে থাকে। সে কোনোভাবেই সেই মুহূর্তটা ভুলতে পারছে না। 1 সপ্তাহ পর শুক্রবার বিকেলে ইমন মাউসিয়াতকে তার ভালো লাগার কথা বলে দেয়। তবে মাউসিয়াত কোনো উত্তর না দিয়ে বাসায় চলে আসে। পরের দিন সকালে কলেজের জন্য বের হওয়ার সময় মাউসিয়াত ইমনের মুখোমুখি হলো। মাউসিয়াত তাকে দেখেও না দেখার ভান করে চলে আসতে যাবে, তখন ইমন তার হাত ধরে বলল, তুমি বলেছিলে রাজি আছো, তাহলে গতকাল চুপচাপ চলে এসেছো কেন? মাউসিয়াত বলল, আমি ওই দিন তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনিনি। তাহলে মিথ্যা কেন বলেছো? সেদিনই এই কথা বলতে পারতে। এখন তুমি আমার মনে তো একটা আশা জাগিয়ে দিয়েছো। মাউসিয়াত বলল, তুমি যাও ইমন, এই মুহূর্তে আমার বাসার সামনে কেন এসেছো? কেউ দেখলে কি মনে করবে? তুমি বলেছো তোমার মা অনেক মিশুক মানুষ, তুমি সত্যিটাই বলবে। বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি সেই শুরু থেকেই। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তাহলে ইভান ভাইকে ভালোবাসো, তাই না? মাউসিয়াত কোনো উত্তর না দিয়ে একটা গাড়ি দাঁড় করিয়ে চলে গেল। আর ইমন সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, সেদিন আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি, ইচ্ছা করে ওই কথা বলেছি মাউসিয়াত। এখন তুমি আমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। তুমি আমার মনে মিথ্যা আশা জাগিয়ে কখনো নিজেকে ভালো রাখতে পারবে না। তোমার এই ভাবনায় এবার আমাদের এক করবে, কিন্তু আমি আর তোমার কাছে আসবো না, তুমি নিজেই আমার কাছে আসবে। এদিকে ইমন কয়েকদিন ধরেই ইভানের কাছ থেকে দূরত্ব রাখার চেষ্টা করছে, কথাবার্তাও কম বলছে। ইভান ইমনের এমন ভাব দেখে অনেক কষ্ট পাচ্ছে। আজ ইভান ইমনের কাঁধে হাত রেখে বলল, কেন এমন করছিস? ইমন হাত সরিয়ে দিয়ে বলল, আমি এখন ব্যস্ত আছি। ইভান ইমনের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আমার প্রশ্নের উত্তর দে ইমন। ইমন চেঁচিয়ে বলল, তুই আগে আমার মাউসিয়াতকে ফিরিয়ে দে। ইভান অবাক হয়ে বলল, পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? তুই জানিস আমি মাউসিয়াতকে ভালোবাসি, তবুও ওকে নিয়েই তোর ব্যস্ততা। তুই ফোনে ওর সাথে চ্যাট করিস, তোরা সারা রাত কথা বলিস, আর আমি এসব তাকিয়ে তাকিয়ে দেখছি। ইভান ইমনের কাঁধে হাত রেখে বলল, আমাদের চ্যাট পড়ে দেখ, আমরা পড়া নিয়েই কথা বলি, ফোনেও পড়ার বিষয়ে কথা বলি। হয়েছে, আমার এত সব শোনার কোনো ইচ্ছা নেই। তোর সাথে আমার কোনো কথা নেই। তুই মনে করিস বাবা মার মতো সেদিন আমিও মারা গিয়েছিলাম,
আমরা এখন থেকে রুমমেটের মতো থাকবো। কথাটি বলেই ইমন ইভানকে ধাক্কা দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। ইভান ইমনের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। বাবা মাকে হারানোর পর আজ সে প্রথম ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে। ইভানকে কাঁদতে দেখে বাকি 4 জন মুষড়ে পড়ল। তুর্য বিড়বিড় করে বলল, আমি জানতাম ওই মেয়ের জন্য একদিন তোদের মধ্যে কোনো না কোনো ঝামেলা হবে। ইভান কাঁপা কণ্ঠে বলল, এর জন্য কেন ঝামেলা হবে? কারণ ইমন শুরু থেকেই মাওসিয়াতকে পছন্দ করত, কিন্তু মাওসিয়াত তোর ব্যাপারেই বেশি আগ্রহ দেখাতো। আগে কি ছিল জানি না, কিন্তু কিছুদিন আগে ও যখন বাসায় এসেছিল তখন ওর হাবভাব দেখেই বুঝেছি ও তোকে সত্যিই পছন্দ করে। ইভান শার্টের হাতায় চোখ মুছে বলল, কিন্তু আমি মাওসিয়াতকে এই দৃষ্টিতে পছন্দ করি না। আমার জন্য ইমনের চেয়ে গুরুত্বপূর্ণ কেউ নেই। আমি মাওসিয়াতের কাছ থেকে দূরত্ব রাখবো। যে বন্ধুত্ব আত্মার সম্পর্ক নষ্ট করে সেই বন্ধুত্ব ভেঙে যাওয়া ভালো, কারণ বন্ধু ছাড়া আমি বেঁচে থাকবো, আত্মার সম্পর্ক ভেঙে গেলে আমি হেরে যাব। ইভান 1 সপ্তাহ ধরে মাউসিয়াতের কাছ থেকে দূরত্ব রাখছে, এমনকি যোগাযোগও বন্ধ করে দিয়েছে। তবে মাউসিয়াত ইভানের দূরত্ব রাখার কারণটা আন্দাজ করতে পেরেছে। তাই আজ সে কলেজে না গিয়ে ইমনের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। এদিকে মাউসিয়াত দেখা করবে শুনে ইমন মনে মনে খুব খুশি হলো। সে ভালোভাবে তৈরি হয়ে ফুরফুরে মেজাজে মাউসিয়াতের বলা স্থানে পৌঁছে গেল। মাউসিয়াত তাকে দেখেই তার হাত ধরে পাশের একটা বেঞ্চে বসিয়ে বলল, আমি জানি না তুমি ইভানকে কি বলেছো, কিন্তু আমার মনে হচ্ছে তোমার জন্যই ও আমার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে। ইমন বসা থেকে দাঁড়িয়ে গেল। তার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। মাউসিয়াত ইমনের হাত ধরে বলল, আমি ইভানকে ফেরত চাই। তোমার অনুভূতিগুলো তুমি ওর উপরে চাপিয়ে দিও না। তুমি আমাকে পছন্দ করো, তার মানে আমিও তোমাকে পছন্দ করব, এটা তো কোনো সম্ভব নেই। আমি ইভানকে পছন্দ করি। ইমন মাউসিয়াতের হাত দুটি নিজের হাতের মধ্যে আবদ্ধ করে বলল, মাউসিয়াত, তুমি ভুল ভাবছো। স্কুলে আমরা 2 বছর একসাথে ছিলাম। তুমি ভাইয়ের চেয়ে আমার সাথে বেশি কথাবার্তা বলেছো। এখন তোমাদের কলেজের ক্লাস শুরু হয়েছে 1 বছরও হয়নি, আর তুমি এই কয়েক মাসে বাকে পছন্দ করে ফেলেছো? এটা তো আমি মানতে পারছি না। মাউসিয়াত বলল, তোমাকে এটাই মেনে নিতে হবে। প্লিজ আমার আর ইভানের মধ্যে ঝামেলা সৃষ্টি করো না ইমন। আমি তোমাকে ভালোবাসি মাউসিয়াত। আমি তোমার আর ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করিনি। আমি তো তোমাকে চাই। এটা সম্ভব না, কারণ আমি এটা চাই না। ইমন তাচ্ছিল্যের সুরে বলল, তাহলে ইভান তোমার অনেক যত্ন নেয়, আমার চেয়েও বেশি, তাই না? মাউসিয়াত মলিন মুখে বলল, আমি জানি তুমি আমাকে খুব পছন্দ করো, কিন্তু ইমন মাউসিয়াতকে থামিয়ে দিয়ে বলল, আমি ইভান মাহমুদকে বলবো তোমাকে আমার ভাবি বানিয়ে নিতে। এরপর তো আমি তোমার দেবর হয়ে যাচ্ছি, তাই না? কথাটি বলেই ইমন চলে গেল। আর মাউসিয়াত শূন্য দৃষ্টিতে ইমনের চলে যাওয়া দেখছে। ইমন আর ইভান আপন ভাই, তাহলে তো এই সম্পর্কে কেউই সুখী হবে না। ইমন আর ভালোবাসার মানুষকে ভাইয়ের স্ত্রী হিসেবে কিভাবে মেনে নেবে? আর ইভান তার ভাইয়ের ভালোবাসার মানুষকে কখনোই আপন করে নিতে পারবে না। মাউসিয়াত বিড়বিড় করল, এটা এতদিন কেন আমার মাথায় আসেনি? তাহলে কি ইভানকে আমি কখনোই পাবো না? কিন্তু ইভানও যদি আমাকে পছন্দ করে তাহলে তো সম্ভব। ইমন একদিন অবশ্যই এটা মেনে নেবে। মাউসিয়াত ইভানকে সুযোগ বুঝে তার ভালো লাগার কথাটা জানিয়ে দিল। ইভানও সরাসরি না করে দিল, বলল, আমি তোমাকে কখনো বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করিনি। এমন নয় যে আমি এই মনের জন্য তোমাকে মেনে নিচ্ছি না বা অন্য কাউকে পছন্দ করি। আমি কখনো ভালোবাসা বা সম্পর্কে যাওয়ার ব্যাপারে কোনো আগ্রহ খুঁজে পাইনি। আজ থেকে আমাদের বন্ধুত্বও শেষ। আমি তোমার উপরে রাগ করে থাকবো না। ইমনের উপরেও কোনো ক্ষোভ নেই আমার। ও সত্যি আমাকে ভালোবাসতো, এখনও হয়তো বাসে। এটা আমি প্রথম দিন থেকেই বুঝেছিলাম, কিন্তু আমি মনে করতাম সম্পর্ক নিজের যোগ্যতার সাথে যাবে, এমন মানুষের সাথে করা উচিত। আমার দৃষ্টিতে একজন মেয়ে ডাক্তার আর একজন পুরুষ সাহিত্যিক কখনোই একে অপরের জন্য মানানসই নয়। ঠিক তেমনই আমার পাশে ইমনের চেয়ে তোমাকেই বেশি মানানসই মনে হয়েছে, তাই আমি তোমাকেই চেয়েছিলাম। তুমি অনেক ভালো একটা মেয়ে, শুধু তোমার দেখার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা উচিত। মাউসিয়া দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। প্রেমানুভূতি এমন একটা রোগ, যেই রোগ বসন্তের হওয়ার মতো জীবনে চলে আসে, কিন্তু কাউকে জানায় না সে এসেছে। যেমন বসন্তেও এখন আর আগের মতো ফুল ফোটে না, আর সেই হাওয়া নতুন করে আরাফের কাছে ছুটে এসেছে। রুহানির মৃত্যুর পর সে দ্বিতীয়বার সেই জায়গায় কাউকে অনুভব করতে পারছে না, কিন্তু এই কথা সে ঘুণাক্ষরেও সেই মেয়েটিকে জানাবে না। সে দূর থেকেই মেয়েটিকে ভালোবাসবে, কাছেও যাবে না। সায়ন্তনী দোকান বন্ধ করে বের হতে আরাফের মুখোমুখি হলো। আরাফ তাকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল।
সায়ন্তনী এদিক ওদিক তাকিয়ে ইমনকে খুঁজতে লাগলো, কারণ প্রতিদিন ক্লাস শেষে ইমন সায়ন্তনীর দোকানে এসে চা খেয়ে যায়, কিন্তু আজ আসেনি। সায়ন্তনী আরবকে জিজ্ঞেস করলো, ইমন আসবে না? আরব শূন্য দৃষ্টিতে সায়ন্তনীর চোখের দিকে তাকালো। এই ছেলের দৃষ্টিতে আসলেই কিছু একটা আছে। শান্তনী সেই চোখের দিকে তাকিয়ে বুঝলো এই গভীর চোখ দুটি অনেক কিছুই বুঝে ফেলে। আরফের চোখ দুটি অদ্ভুতভাবে মানুষের চোখের ভাষা পড়তে পারে। যেমন সে বুঝে ফেলেছে সায়ন্তনী ইমনকে খুব পছন্দ করে, কিন্তু সায়ন্তনীও তার মতোই অপরাগ। আরফ সায়ন্তনীকে কখনোই তার ভালো লাগার কথা বলবে না, কারণ সে সায়ন্তনীর দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি, হয়তো পারবেও না। আর সায়ন্তনী ইমনকে তার ভালো লাগার কথা বলবে না, কারণ সে নিজেকে ইমনের অযোগ্য মনে করে, আর এমনিতেই ইমনের মনে মাওসিয়াতের বসবাস। ভালো লাগাগুলো খুব অদ্ভুত হয়। এখানে তাকে কাছে পাওয়ার ইচ্ছে যেমন থাকে, তাকে না পাওয়ার আক্ষেপও থাকে। তবুও চোখ একটুখানিও ভিজবে না। মনে উথাল পাথাল সৃষ্টি হলেও চোখে থাকবে শূন্যতা, তবুও ঠোঁটের হাসি মুছে যাবে না। এদিকে সবাই যার যার সমস্যা নিয়েই ব্যস্ত। তুর্য সারাদিন তার ভিডিও তৈরির কাজে লেগে থাকে। ইভান আর ইমনের মধ্যে এখনও কোনো কথাবার্তা হয় না। ইমন রাতেই বাসায় ফেরে, সারাদিন আর বাড়িতেই আসে না। অন্যদিকে ইভান কিছুদিনের জন্য তার কলেজ বন্ধুর সাথে থাকছে, আর আরাফ সায়ন্তনীর ভাবনায় ব্যস্ত। তাহমিদ সারাদিন দোকানে বা রেস্টুরেন্টে থাকে, আর সময় পেলে শতাব্দীর সাথে গল্প করে সময় পার করে। এদিকে আহনাফও জ্যোতির যন্ত্রণায় এক সেকেন্ডও বাসায় থাকতে পারে না। তাকে ক্লাসের পর কোচিংয়ে আর এরপর দোকানে যেতে হয়, আর বাকি সময়টা জ্যোতির জন্য বরাদ্দ রাখতে হয়, নয়তো সেদিনই জ্যোতি ঘুমের ওষুধ খেয়ে আহনাফকে নাজেহাল করে ছাড়বে। এসবের ভিড়ে অরুণিকাকে সবাই ভুলেই গেছে। মহল্লার একটা মেয়ের সাথেই অরুণিকা স্কুল থেকে বাসায় ফেরে। এখন সে 8 বছরে পা দিয়েছে। সে মোটামুটি একা একা আসা যাওয়া করতে পারে, বাসায়ও একা থাকতে পারে। অরুণিকার জন্য গত মাসেই ছোট্ট একটা টিভি কিনে এনেছিল তুর্য। এখন টিভি দেখেই তার বাকি সময়টা কেটে যায়, কিন্তু তার একা একা যাওয়া আসাটা মহল্লার উঠতি বয়সী ছেলেদের চোখ এড়ায়নি। তারা মাঝে মাঝে অরুণিকার ব্যাগ টেনে নিয়ে ফেলে, হাত ধরে রাখে, ছোট ছোট ইটের ভাঙা টুকরো তার দিকে ছুঁড়ে দেয়। এরপর অরুণিকা বাসায় এসে কান্না করে, কিছুক্ষণ পর আবারও ভুলে যায়। আরাফ আর তাহমিদ সন্ধ্যার পরপরই বাসায় ফিরে আসে, বাকিরা রাত 10টার পরে ফিরে। কিন্তু বাসায় এসে তারা পড়তে বসে যায় বা ঘুমিয়ে পড়ে। তারা নিজেদের ব্যক্তিগত জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে অরুণিকার সাথে কিছুক্ষণ বসে কথা বলারও সময় হয় না। অরুণিকাও কাউকে কিচ্ছু জানায়নি, এমনকি তার মনেও থাকে না। মনে পড়লেও বলার সুযোগ পায় না, কারণ সেই সুযোগটা সে আর 6 জনের কাছ থেকে পায় না। অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বলল, আমি বাসায় যাব, আমাকে যেতে দিন। ছেলেটি অট্ট হাসি দিয়ে বলল, যদি যেতে না দেয় কি করবে? বাঁধন পেছন থেকে এসে অরুণিকার সামনে দাঁড়ালো। অরুণিকা বাঁধনের দিকে তাকিয়ে রইল। বাঁধন অপরিচিত ছেলেটিকে বলল, ভাইয়া, এই মেয়ের জন্য আয়হান ভাই আর তাহমিদ ভাই সেদিন আমাকে মেরেছিল। ওর জন্য বাবা মা আমাকে মেরেছে। এখনো বাবা আমাকে ওই বিষয় নিয়ে বকা দেয়। স্কুলে পাশ করিনি, তাই বাবা পুরো মহল্লার সামনে আমাকে পিটিয়েছে আর বলেছে আমার মগজ নাকি সব নোংরামি, তাই পরীক্ষার ফল খারাপ এসেছে। এর আগে কখনোই বাবা আমাকে বকেনি। ওর জন্য আমি মার খেয়েছি। ভাইয়া, এই মেয়েকে একটা শাস্তি দাও। এত মাস আমি সুযোগ পাচ্ছিলাম না, আজ সুযোগ হয়েছে। আগন্তুক ছেলেটি 11.5 বছরের ছেলে। বাঁধনের মুখে এমন কথা শুনে অবাকই হলো। তার পাশে দাঁড়িয়ে থাকা বাকি ছেলেদের উদ্দেশ্য করে বলল, বাদন বড় হলে ওকে আমাদের গ্রুপে নেব। বাঁধন হেসে বলল, এর দ্বারাই চাঁদাবাজি সম্ভব। ভাইয়া, আমি যাই এখন। ওর বেনামি পরিচালকগুলো আসার খবর পেলে তোমাকে জানিয়ে দেব। মহল্লার বাইরে থেকে অরুণিকাকে টেনে নিয়ে এলো আশিস। আশিস পাশের এলাকায় থাকে, সারাদিন রাস্তায় দাঁড়িয়ে চাঁদাবাজি করবে আর স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করে সময় পার করবে। রাতে জুয়া খেলবে বা মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকবে। আশিস অরুণিকাকে নিয়ে যাওয়ার সময় মাওসিয়াত রিক্সা থেকে নামলো। মাওসিয়াত অরুণিকাকে আশিসের সাথে দেখে দৌড়ে এলো। ক্ষুব্ধ কণ্ঠে আশিসকে বলল, এই ছেলে, ওকে ছাড়ো, কি করছো তুমি? আশিস কলার উঠিয়ে মাওসিয়াতের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তুমি কে? আর রাস্তা ছাড়ো, নয়তো তোমাকেও তুলে নিয়ে যাব। পাশের ছেলেটি বলল, আশিক ভাই, শেষ কথাটা ফেলে না দেওয়াই ভালো। মাওসিয়াত রাগী কণ্ঠে বলল, আগে হাত লাগিয়ে দেখো, তারপরে বুঝিয়ে দেবো আমি কি জিনিস।
ছেলেটি মজার ছলে মাওসিয়াতের গায়ে হাত লাগাতেই মাওসিয়াত ছেলেটির গালে চড় লাগিয়ে দিল। আশিস ক্ষুব্ধ কণ্ঠে বলল, এ মেয়েকে ধর। মাওসিয়াত আশিসের নাক বরাবর ঘুষি মারতেই আশিস নাক ধরে দূরে সরে দাঁড়ালো। বাকি ছেলেগুলো মাওসিয়াতকে ধরতে এলেই সে কয়েকটা ঘুষি দিয়ে তাদের মাটিতে ফেলে দিল। আরুণিকা হা হয়ে মাওসিয়াতকে দেখছে। আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে। শতাব্দী স্কুল থেকে ফিরে মাওসিয়াতকে মারপিট করতে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। অরুণিকা শতাব্দীর কাছে দৌড়ে এসে বলল, সত্য আপু, মাসিয়াত আপু ওদের মারছে, তুমিও মারো। শতাব্দী অরুণিকার হাত ধরে বলল, কিন্তু মারছে কেন? ছেলেগুলো বাঁধনের কথায় আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। শতাব্দীর আগে দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে তার ব্যাগ দিয়েই ছেলেগুলোকে পেছন থেকে মারতে লাগলো। তাদের মধ্যে একটা ছেলে শতাব্দীর চুল ধরে তাকে মাটিতে ফেলে দিল। আর তখনই শতাব্দী উঠে দাঁড়ালো। এরপর চেঁচিয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের উদ্দেশ্য করে বলল, ইস, এইগুলো মানুষ নাকি উল্লুক? এভাবে দাঁড়িয়ে না থেকে এদের গণধোলাইয়ের জন্য এগিয়ে আসুন। একটা মেয়ে মারছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? নির্লজ্জ কোথাকার। লোকগুলো শতাব্দীর কথা শুনে এগিয়ে আসতে যাবে, তখনই আশিস পালিয়ে গেল। আশিসকে পালাতে দেখে বাকিরাও পালালো। এরপর অরুণিকা আর শতাব্দী মাওসিয়াতের কাছে এলো। অরুণিকা বলল, আপু, তুমি ওদের কিভাবে মেরেছো? তোমার এত শক্তি, তোমার কাছে কি পাওয়ার আছে? মাওসিয়াত হেসে বলল, আমি তোমার বয়স থেকে না জুডো খেলেছি। জুডো কি? তুমি যেমন ছবি আঁকার জন্য ড্রয়িং ক্লাসে যাও, শতাব্দী যেমন নাচ শেখার জন্য নৃত্য ক্লাসে করে, তেমনি এমন বদমাইশ ছেলেদের মারার জন্য আমি জুডো শিখেছি। শতাব্দী অবাক হয়ে বলল, মাওসিয়াত দিদি, তুমি আসলেই জিনিয়াস। ইমন তোমার কথাই বলেছিল। মাওসিয়াত বলল, কি বলেছিল ইমন? বলেছে তুমি দেখতে যেমন সুন্দরী, পড়াশোনায় অনেক ভালো, আর তোমার কথাবার্তা শুনলে শুনতে ইচ্ছা করবে। আর এখন দেখছি তুমি মারামারিও করতে জানো। মাওসিয়াত অরুণিকার হাত ধরে তাকে বাসায় নিয়ে এলো। এরপর তিনজন একসাথে মেঝেতে বসলো। মাওসিয়াত অরুণিকাকে জিজ্ঞেস করলো, ইমন কোথায়? ও তো অনেক দেরিতে বাসায় আসে। ইভান? ইভান তো অনেক দিন বাসায় আসে না। জানো আপু, ইভান আর ইমন আড়ি নিয়েছে। ওরা এখন আর কথাও বলে না। আরাফ আর তাহমিন কোথায়? শতাব্দী বলল, তাহমিদ তো এই সময় রেস্টুরেন্টে থাকে, ওখানে কাজ নিয়েছে তো। আর আরাফ হয়তো টিউশন করাতে গেছে। অরুণিকা বলল, সবাই সন্ধ্যায় বাসায় আসে, কেউ কেউ রাতে। মাওসিয়াত অরুণিকার গালে হাত রেখে বলল, আর তুমি বাসায় একা থাকো? হ্যাঁ, অন্ধকার হওয়ার আগেই তাহমিদ চলে আসে। আর আমার তো অন্ধকারে ভয় লাগে। আর এর আগে আমি বাসায় এসে টিভি দেখি। মাওসিয়াত ইভানকে ফোন করে বলল, আজ তোমাদের অবহেলার জন্য অরুণিকা অনেক বড় একটা বিপদে পড়তে যাচ্ছিল। ভাগ্যিস ইমনের সাথে দেখা করার জন্য এখানে এসেছিলাম। ওকে একা রেখে তোমরা কোথায় থাকো? ইভান ফোন রেখেই টিউশন থেকে বেরিয়ে পড়ল। বাকিদেরও মেসেজ করে জানালো। সবাই কাজ ফেলেই বাসায় চলে এলো। আহনাফ সেই মুহূর্তে জ্যোতির সাথে ছিল, তাই সেও আহনাফের সাথে বাসায় চলে এলো। বাসায় এসে সব শোনার পর আহনাফ অরুণিকার দুই হাত ধরে বলল, এগুলো কদিন ধরে হচ্ছে? অরুণিকা বলল, অনেক দিন। মুরাদ আর ওর বন্ধুরা আমাকে অনেক দিন ধরে বিরক্ত করছিল, কিন্তু ওই ছেলেটা আজই এসেছে। ইভান রাগী কণ্ঠে বলল, তাহলে এতদিন আমাদের বলা হয়নি কেন? অরুণিকা মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল। মাওসিয়াত রাগী কণ্ঠে বলল, ওকে বকছো কেন? তোমাদের তো ওর যত্ন নেওয়ার জন্য যোগ্যতা নেই। এতদিন ভেবে এসেছি তাহমিন ওর আপন ভাই, কিন্তু এখন শতাব্দী থেকে জানলাম তোমরা কেউই ওর ভাই না। জ্যোতি কথাটি শুনে অবাক হলো। জ্যোতি বলল, অরুণিকা তোমাদের আপন বোন না? আনাফ, তাহলে তুমি আমাকে মিথ্যা কেন বলেছো? ইমন বলল, আমরা এসব কথা কাউকে জানাইনি। মহল্লার কেউই জানে না, শুধু শতাব্দীরা আর চাচা চাচিরা জানে। শতাব্দী জানলেও আমিও জানতে পারতাম। আমি তো আনাফের গার্লফ্রেন্ড। আনাফ আমার কাছ থেকে এত করে সত্য লুকিয়েছে কেন? আহনাফ রাগী কণ্ঠে বলল, আল্লাহর ওয়াস্তে তুমি চুপ থাকো, আমার মাথা কেউ না। এই মুহূর্তে তোমার এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার কাছে নেই। তুর্য হাঁটু কেড়ে অরুণিকার সামনে বসে বলল, টুইঙ্কেল, তুমি আমাদের বলনি কেন? অরুণিকা একবার আরাফের দিকে তাকালো, আর একবার তুর্যের দিকে, তারপর বলল, তুমি আর আরাফ আগে আমার সাথে গল্প করতে, তাই না? তুর্য মাথা নেড়ে বলল, হ্যাঁ। এখন তো আর করো না।
বাসায়ও থাকো না, যখন আসো তখন আমি ঘুমিয়ে পড়ি, সকালে স্কুলে চলে যাই, আর সময় পাই না। আমি তো বাসায় একাই থাকি, তোমরা বাসায় আসলেও আমার কথা শোনো না, আমি কিভাবে বলবো? আরাফ এক পাশে বসে রইল। তার এই মুহূর্তে নিজের উপর রাগ হচ্ছে। কলেজের ছুটির পর সে 2 ঘন্টা সময় পায়, কিন্তু সে তখন সায়ন্তনীর দোকানে সময় কাটিয়ে আসে। সেই মুহূর্তে চাইলে সে বাসায় এসে অরুণিকার সাথে সময় কাটাতে পারত। আহনাফ অরুণিকার গালে হাত রেখে বলল, আমি তোমাকে আর 1 সেকেন্ড একা থাকতে দিব না, ক্লাস শেষে বাসায় চলে আসবো। জ্যোতি কথাটি শুনে মনে মনে খেপে গেল। নিজের মনেই বলল, অরুণিকা আনাফের আপন বোন নয়, তবুও তো সারাদিন অরুণিকার কথাই বলবে। তাহলে আনাফ কি অরুণিকাকে নিয়ে অন্য চিন্তা করে? আমার এদের আলাদা করতেই হবে, নয়তো আনাফ যদি ওর সাথে থাকতে থাকতে খুব ভালোবেসে ফেলে। মনের উপর তো কারোর জোর নেই, বাকিদের এমন অনুভূতি সৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু আনাফ তো আমার বয়ফ্রেন্ড। আমি অরুণিকাকে এদের থেকে আলাদা করে দিব। ওই বাসায় আনাফের সাথে কখনোই থাকতে পারবে না। এদিকে জ্যোতিকে বাসায় পৌঁছে না দিয়ে আহনাফ বাসা থেকে বেরিয়ে গেল। জ্যোতি মনে মনে ক্ষুব্ধ হলেও সে প্রকাশ করল না। বাকিরা মাউসিয়াতকে ধন্যবাদ দিল। মাউসিয়াত ইমনকে উদ্দেশ্য করে বলল, ইমন, সন্ধ্যা হয়ে গেছে, ভালো হতো যদি আমাকে একটু বাসায় দিয়ে আসতে। ইমন ইভানের দিকে তাকালো। ইভান চুপচাপ অন্যদিকে সরে দাঁড়ালো। ইমন বলল, আমি মাত্র বাসায় এসেছি, এখন একটু বিশ্রাম নিতে হবে। বাকিরা ইমনের দিকে তাকিয়ে রইল। ইমন আরাফকে বলল, আরাফ, ওকে রিক্সায় উঠিয়ে দিয়ে আসতে পারবি? আরাফ মাউসিয়াতকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। মাউসিয়াত যাওয়ার আগে একবার ইমন আর একবার ইভানের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার জন্যই তোমাদের 2 ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে, তাই আমি এই ঝামেলা দূর করব। তুমি অনেক ভালো ইমন, দেরিতে হলেও আমি বুঝেছি। মাঝে মাঝে যারা আমাদের ভালোবাসে, আমাদের যত্ন নেয়, তাদের গুরুত্ব দেওয়া উচিত। এক পাখি ভালোবাসা কষ্টের হলেও এখানে কোনো শান্তি নেই। ইভানকে ভালোবেসে আমি সত্যিই পাইনি সে শান্তি, যতটা শান্তি তোমাকে নিয়ে ভেবে পাচ্ছি ইমন। এদিকে তুজ বাসা থেকে বেরিয়ে আহনাফকে ফোন করলো। আহনাফ বলল, আমি মুরাদকেও ছাড়বো না, ওই আশিসকেও ছাড়বো না। তুর্য বলল, তুই একা না, আমিও ছাড়বো না। কোথায় আছিস বল, আজই ওদের উচিত শিক্ষা দেব। আহনাফ আর তুর্য দুইজনে মিলে প্রথমে মুরাদ ও তার সঙ্গীতের মারল, তারপর আশিসকে মারতে গেল। আশিসের সাঙ্গপাঙ্গ ইচ্ছে মতো আহনাফ আর তুর্যকে পিটিয়েছে, কেউ কাউকে ছাড়েনি। রাত 10টায় মার খেয়ে একেবারে মুখ ফুলিয়ে বাসায় এলো তুর্য আর আহনাফ। বাকিরা তাদের দেখে অবাক হলো। আহনাফ বলল, এই মার কিছুই না, এগুলো ওর দিকে খেয়াল না রাখার শাস্তি। কিন্তু আশিস আর মুরাদ ওই 2টা 1 সপ্তাহের পিছনে ছেড়ে উঠতে পারবে না। তাহমিদ বলল, আশিসের কথা বাদ দিলাম, কিন্তু মুরাদের বাবা মা যদি মামলা করে দেয়? তুর্য বলল, করুক মামলা, জেল হবে আর কি, শাস্তি পাবো, সমস্যা নেই। ওদের মেরেই এখন শান্তি লাগছে। মারতে না পারলে আজ রাতে ঘুমাতে পারতাম না। কাল সকালে ওই বাঁধনকে ধরতে হবে, ও তো এখন বাসা থেকে পালিয়েছে। সালেহ আলী বাঁধনকে পুরো মহল্লার সামনে পিটিয়েছেন। আহনাফ আর তুর্য এক কোনায় দাঁড়িয়ে এইসব দেখতে লাগলো। তখনই মুরাদের বাবা কয়েকজন লোক দিয়ে তাদের মহল্লায় ঢুকলো। মুরাদের বাবা আহনাফকে দেখেই তার কলার ধরে বললেন, তোর এত বড় সাহস, আমার ছেলেকে মেরেছিস? আহনাফের কলার ধরতেই আরাফ আর ইভান তেড়ে এলো। তারা এক প্রকার টানা হেঁচড়া করে মুরাদের বাবাকে আহনাফের কাছ থেকে দূরে সরালো। মহল্লায় মুহূর্তের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। শতাব্দীর বাবা তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে সমস্যার মীমাংসা করার পরামর্শ দিলেন, কিন্তু মুরাদের বাবা কোনোভাবেই তা মানতে চাচ্ছেন না। তিনি আহনাফ আর তুর্যকে হুমকি দিতে লাগলেন। তখনই চেঁচামেচি শুনে অরুণিকা ঘর থেকে বেরিয়ে এলো। আরাফ অরুণিকাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, অরু, তুমি বাসায় থেকো, বাইরে এসো না। অরুণিকা বারান্দায় এসে ভিড়ের মধ্যে শতাব্দীকে খুঁজতে লাগলো। শতাব্দী তার মা আর বোনের সাথেই বারান্দায় দাঁড়িয়ে আছে। সে অরুণিকাকে খেয়াল করেনি। অরুণিকা মনে মনে ভাবল, আমার জন্য কাল রকস্টার আর আহনাফ ওই ছেলেগুলোকে মেরেছিল, এখন ওদের যদি সত্যি পুলিশে নিয়ে যায়। এইসব ভাবতে ভাবতে অরুণিকার চোখ ছলছল করে উঠল। সে বারান্দার বাইরে আসলে তাহমিদ তাকে আবারও টেনে ঢুকিয়ে দিতেই সে হাত ফসকে মুরাদের বাবার সামনে চলে এলো। তারপর চেঁচিয়ে বলল, ওরা ভালোই করেছে, ওকে মেরেছে। মুরাদ সব সময় আমাকে বিরক্ত করে, আমার ব্যাগ টেনে নিয়ে ফেলে। আমি স্কুল থেকে আসার সময় আমার হাত ধরে রাখে, আমাকে ছাড়েই না। আমার চুলগুলো ধরে রাখে, বেনি খুলে ফেলে। আমার ওসব ভালো লাগে না। আমি কতবার বলেছি ওদের আমাকে ছেড়ে দাও, কেন বিরক্ত করছো? ওরা বলে আমাকে বিরক্ত করতে ভালো লাগে।
অরুণিকার কথায় আশেপাশের সবাই চুপ হয়ে গেল। এবার অরুণিকা বাঁধনকে দেখিয়ে বলল, বাঁধনও রাস্তা থেকে কুড়িয়ে আমার দিকে পাথর ছুঁড়ে মারে। আমি স্কুল থেকে ফেরার আগে বাহির থেকে টনি ভাইয়ার ভয়ঙ্কর কুকুরটা গেটের সামনে বসিয়ে রাখে। ও জানে আমি কুকুরকে ভীষণ ভয় পাই, তাই। শতাব্দী অরুণিকার কথা শুনে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতেই তার মা তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? আমারও কিছু বলার আছে। এটা অরুণিকার একার সমস্যা না। ও ছোট হয়ে যদি আজ সব কথা বলতে পারে, আমি বা আমাদের এলাকার বাকি মেয়েরা কেন চুপ থাকবে? আহনাফ আর তুর্য কি বিনা অপরাধে শাস্তি পাবে? আর যারা মেয়েদের উত্ত্যক্ত করে তারা মার খেয়ে বাসায় মায়ের আঁচলের নিচে বিশ্রাম নেবে? এটা আমি মানব না। শতাব্দী ভিড় ঠেলে অরুণিকার পাশে আসতেই মাস্টারমশাই মেয়েকে জিজ্ঞেস করলেন, শতাব্দী, তুই এখানে কেন এসেছিস? বাবা, মোরাদ আমাকেও বিরক্ত করে। শুধু মোরাদ না, তার সাথে আরো কিছু ছেলে দাঁড়িয়ে আমার মতো শিলা, রিনি, দুর্গা ওদেরকেও বিরক্ত করে। গত মাসে কোয়েলের বিয়ে হয়ে গিয়েছিল। অল্প বয়সী ওর বাবা ওকে বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু কেন? কারণ মহল্লায় দাঁড়িয়ে থাকা এমন বদমাশ ছেলেগুলোর জন্য মেয়েদের সম্মান নষ্ট না হয়। দোষ করবে এরা আর শাস্তি পাবো আমরা। এবার দুর্গার মা তাদের সামনে এলেন। তিনি বললেন, শুধু মহল্লার সামনে কেন, ওই ছেলেগুলো আমার মেয়ের পিছু পিছু ওর স্কুল পর্যন্ত চলে গিয়েছিল। এদের জন্য এখন আমার মেয়েকে ওর দাদা আনা নেওয়া করে। আহনাফ আর তুর্য ওদের মেরে একদম ঠিক করেছ। এরপর তিনি আহনাফ আর তুর্যকে উদ্দেশ্য করে বললেন, যাওয়ার আগে আমাকেও বলতে, আমিও কয়েক বেত লাগিয়ে আসতাম। মুরাদের বাবা চুপ করে রইলেন। তার সাথে আসা লোকগুলো ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। মাস্টারমশাই তাকে বললেন, দেখুন মশাই, আমরা পাশাপাশি এলাকায় থাকি। আপনার ঘরেও মেয়ে আছে। ঠান্ডা মাথায় বসে ছেলেকে বোঝান। আহনাফ আর তুর্য যা করেছে তা মোটেও ঠিক হয়নি, কিন্তু এভাবে মারামারি করে কোনো সমাধান হবে না। আমাদের ওদের বোঝাতে হবে। এখন সমস্যাটা এখানেই শেষ করলে ভালো হয়। মুরাদের বাবা অরুণিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আহনাফ অরুণিকার সামনে এসে তাকে আড়াল করে দিয়ে বলল, আঙ্কেল, নিজের ছেলেদের কিভাবে তাকালে হয়তো ছেলে মানুষ হবে। অন্যের বাচ্চাদের চোখ না দেখিয়ে নিজের সন্তানকে চোখ দেখান। মুরাদের বাবা রাগী কণ্ঠে বললেন, বেয়াদব ছেলে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবার যান। ভিড় কমতেই তাহমিদ শতাব্দীর সামনে এসে বলল, ধন্যবাদ সামনে এসে সবকিছু বলার জন্য। শতাব্দী অরুণিকার হাত ধরে বলল, ছোট সখীর সাহস দেখেই আমি সাহস পেয়েছি। অরুণিকা বলল, আমাদের ক্লাসের টিচার বলেছে কোথাও ভুল দেখলে চুপ না থাকতে, ভুল শুধরে দিতে হবে, আর সত্য কথা কখনোই লুকিয়ে রাখা উচিত নয়। এবার আরাফ অরুণিকার হাত ধরে বলল, আমাদের অরু তো দেখছি এখন অনেক কিছুই বোঝে। হ্যাঁ, আমিও তো এখন বড় হয়ে যাচ্ছি, তাই না? আহনাফকে অনেকবার কল দেওয়ার পরও যখন সে কল ধরল না, তখন জ্যোতি সরাসরি বাসায় চলে এলো। বাসায় এসেই দেখলো আহনাফের পুরো মুখে দাগ। তার মুখে ফুলে লাল হয়ে গেছে। জ্যোতি আহনাফের হাত ধরে বলল, তোমাকে এইভাবে কি হয়েছে? অরুণিকা বলল, জানো আপু, আহনাফ গতকাল ছেলেগুলোকে অনেক মেরেছে। এখন ছেলেগুলো আমাকে আর বিরক্ত করবে না। জ্যোতি রাগী দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালো আর বলল, সব সমস্যার মূল তো তুমি। আহনাফ জ্যোতির দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। জ্যোতি আহনাফের চোখের দিকে তাকিয়ে বলল, ওর জন্যই তো তুমি এত মার খেয়েছো, আমার জন্য তো কখনই তুমি এত কিছু করনি। আহনাফ জ্যোতির কাছ থেকে সরে বসলো। জ্যোতি আহনাফের বাহু চেপে তার কাঁধে মাথা রাখতেই আহনাফ তাকে এক ঝটকায় সরিয়ে দিল। জ্যোতি বিস্মিত হয়ে আহনাফকে বলল, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি তোমার জন্য বেশি চিন্তা করি, এটা কি আমার অপরাধ? আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, আমি তো চিন্তা করতে বলিনি। আর বারবার আমার বাসায় এসে বন্ধ করো, আমার এটা ভালো লাগে না। যখন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছে তুমি তো আমাকে ঠিক মতো শ্বাসই নিতে দিচ্ছ না। জ্যোতি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি তোমার দম আটকে রাখি, আমার সাথে থাকলে তোমার শ্বাস বন্ধ হয়ে যায়। আহনাফ দুই হাত জোর করে মেঝেতে বসে চেঁচিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে একা থাকতে দাও, আমাকে উদ্ধার করো, আমি নয়তো পাগল হয়ে যাব। যদি আহনাফের কাছে আসতে যাবে তখনই আরাফ তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি এখন যাও, ওর মাথা ঠান্ডা হোক আগে। জ্যোতি ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি ওর গার্লফ্রেন্ড, আমি বুঝবো কিভাবে ওর মাথা ঠান্ডা করতে হয়। তুর্য জ্যোতির কথা শুনে ইমনকে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, এমন টক্সিক মেয়ে আমি তো জীবনেও দেখিনি। আমার তো আহনাফের অবস্থা দেখে প্রেম করার শখ পটল তুলতে গেছে। ইমন বলল, এই কথা বলেও মুখে আনিস না, আমাদের
পিড়াপিড়িতে আহনাফ এই মেয়ের সাথে সম্পর্কে গিয়েছিল। ওর তো এমনিতেও এসবে আগ্রহ ছিল না। এদিকে আহনাফ জ্যোতিকে ধাক্কা দিয়ে বলল, তুমি আমাকে ছাড়ো, শুধু আজকের জন্য নয়, একেবারেই ছাড়ো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার সাথে সম্পর্ক যাওয়া, তোমার সাথে বন্ধুত্ব করা, আর দুর্ভাগ্য তোমাকে পড়াতে যাও, তোমার সাথে দেখা হওয়া। জ্যোতি অরুণিকার কাছে এসে বলল, এই মেয়ে, তুমি কি ওর উপর জাদু করেছো? হ্যাঁ, জাদু করেছো, তাই না? আরাফ ধমকে সুরে বলল, এই তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি এসব? ইভান দরজা খুলে দিয়ে আহনাফকে উদ্দেশ্য করে বলল, তুই এই মেয়েকে এখনই আমাদের ঘর থেকে বের করে দিবি। আহনাফ কাছে আসতেই জ্যোতি বলল, একটা উঠতি বয়সী মেয়ে, তা আবার আপন বোন নয়, 6 জন প্রাপ্তবয়স্ক ছেলের সাথে এক ঘরে থাকছে। এই কথা একবার মহল্লায় ছড়িয়ে গেলে কি হবে ভাবতে পারছো? আহনাফ ভ্রুকুচকে বলল, কি বুঝাতে চাইছো তুমি? আজ যেই ছেলেগুলোর সাথে মারপিট করে তুমি মুখের 12টা বাজিয়েছো, কাল তারাই তোমাদের প্রশ্ন করবে। কারণ এটা সুস্থ সমাজ, এখানে এমন নোংরা সম্পর্কের কোনো জায়গা নেই। কে বিশ্বাস করবে তোমরার সাথে? আহনাফ জ্যোতিকে পুরো কথা শেষ করতে দিল না, সে জ্যোতির গালে চড় লাগিয়ে দিল। ইমন আহনাফের কাছে এসে তাকে আটকালো। তাহমিদ আর আরাফ জ্যোতিকে ঘর থেকে বের করে দিল। প্রায় 10 মিনিট যে যার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আরাফের কান গরম হয়ে গেছে, এমন কথা শোনার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। অরুণিকা একপাশে বসে সবার মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে সে জ্যোতিকে বকে যাচ্ছে। সে জ্যোতির কথা বুঝতে না পারলেও এতটুকু বুঝেছে জ্যোতি তাকে পছন্দ করে না, আর আহনাফকে অনেক বিরক্ত করে। তাই অরুণিকাও জ্যোতিকে পছন্দ করে না। এদিকে রাতে কেউই কোনো কথা বলল না। তাহমিদ অরুণিকার দিকে ভাতের প্লেট এগিয়ে দিয়ে মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ল। এরপর তুর্য অরুণিকাকে বিছানা করে দিল। তারপর অরুণিকা বিছানায় উঠে যাওয়ার পর ঘরের বাতি বন্ধ করে মোবাইলের আলো জ্বালিয়ে দিল, কারণ অরুণিকা অন্ধকারে ঘুমাতে ভয় পায়। অরুণিকা বালিশে শুয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ শুয়ে পড়তেই সে বলল, আরাফ, তুমি এখানে বসবে না? আরাফ গম্ভীর কণ্ঠে বলল, ঘুমাও, আমার ঘুম আসছে। আমার ভয় লাগছে, তুমি পাশে বসো। তুর্য বলল, আলো জ্বালানো আছে তো, তুমি ঘুমাও, আমরা এখানে আছি। না, আরাফ তো প্রতিদিন পাশে বসে থাকে, এখন এখানে বসো, আমার ঘুম আসছে না। প্রতিদিন ঘরের বাতি বন্ধ করে দেওয়ার পর যতক্ষণ অরুণিকা ঘুমাবে না ততক্ষণ আরাফ তার পাশে বসে থাকবে। আর মোবাইলের আলো জ্বালিয়ে না রাখলে অরুণিকা কান্নাকাটি করে। এই কয়েক বছরেও তার এই অভ্যাস যায়নি। এদিকে আরাফকে আসতে না দেখে অরুণিকা মশারি তুলে নিচে নেমে আরাফের পাশে এসে বসলো। আহনাফ মাথায় বালিশ চেপে ধরে চেঁচিয়ে বলল, প্রতিদিন এক একটা ঝামেলা, আমি এসব নিতে পারছি না। এখন কি কেউ আমাকে ঘুমোতে দেবে না? আহনাফের কথায় অরুণিকা আবারও বিছানায় উঠে বসলো। সে এবার একপাশে গুটিসুটি মেরে বসে আছে। ইভান অরুণিকাকে দেখে বলল, তুমি কি এখন ঘুমাবে নাকি বারান্দায় রেখে আসবো? অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না, আমার ভয় লাগছে, এখন এসে বসো প্লিজ। তাহমিদ উঠে তার পাশে এসে বসলো আর বলল, এখন ঘুমাও। অরুণিকা মশারির ওপরেই তাহমিদের শার্টের কোনা ধরে শুয়ে পড়ল। অরুণিকা ঘুমানোর পরই তাহমিদ বিছানায় শুতে গেল। সকালে চেঁচামেচির শব্দ শুনে দরজা খুলল আরাফ। বাইরে জ্যোতিকে দেখে সে অবাক হলো। শতাব্দী গেটের কাছে এসে বলল, ও সবাইকে বলে দিয়েছে ছোট সখী তোমাদের বোন না, আর তোমরাও আপন ভাই না। আরাফ গেট খুলে বের হতে মহল্লার সব মহিলারা তার দিকে তাকিয়ে রইল। সুরাইয়া এসে বললেন, বোন না তো কি হয়েছে, বোনের মতোই তো, এটা নিয়ে তামাশা করার কি আছে? বাকি 5 জন বের হতে মহিলাগুলো বলতে লাগলো, আমরা এদের এই বাড়িতে থাকতে দেব না। এতগুলো ছেলে একটা মেয়ের সাথে এক বাড়িতে থাকবে। আগে মেয়েটা ছোট ছিল, এখন তো বড় হচ্ছে, একটা সম্মানেরও ব্যাপার আছে। জ্যোতি বলল, ভালো হয় অরুণিকাকে যদি কেউ নিজের মেয়ে হিসেবে আইনগতভাবে দত্তক নেয়, সে বাবা মাও ফিরে পাবে আর ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আহনাফ জ্যোতির হাত চেপে ধরে বলল, তুমি আচ্ছা করলে, এটা মোটেও ঠিক করনি। জ্যোতি দাঁতে দাঁত চেপে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর আমি এতটাও বোকা নই, আমি সব বুঝি। হয়তো অরুণিকা তোমাকে নিয়ে কোনো রকম চিন্তা করে না, কারণ ওর এখনো এইসব বোঝার বয়স হয়নি। কিন্তু আমি জানি তুমি ওকে নিয়ে কি চিন্তা করো। তুই পাগল হয়ে আছে জ্যোতি।
পাগল তুমি ওই মেয়ের জন্য হয়ে গেছো। সারাদিন অরুণিকা আর অরুণিকা। আমার সাথে বাইরে ঘুরতে গেলেও তুমি ওরুর জন্য এটা নিলে ভালো হবে, ওটা দেখলে খুশি হবে, এইসব বলেই রেস্টুরেন্টে খেতে গেলেও তোমার ওর জন্যই আলাদা করে খাবার নিতে হয়। কেন? এতদিন তো ভাবতাম ও তোমার আপন বোন, কিন্তু এখন তো জানলাম ও তোমার কাজিন। কাজিনের জন্য কেউ এত কিছু কখনো করে? কেন করে বলো তো? ভালোবাসি তাই করি, কিন্তু এই ভালোবাসা তোমার মতন অসভ্য মেয়ে বুঝবে না। ওরও আমার কাজিন, আমার আপন চাচার মেয়ে, যে চাচার মৃত্যুর আগে আমাদের ওকে দেখে রাখার দায়িত্ব দিয়ে গেছেন। চাচার অবর্তমানে আমাকে আদর করব, যত্ন নেব, ভালোবাসবো, তাতে তোমার কি সমস্যা?